ইসলামী ব্যাংকের ৩ কোটি গ্রাহক যদি রাজপথে নামে এবং আন্দোলন করে তাহলে এই সরকারের পতন নিশ্চিত। সারা বাংলাদেশের একটিমাত্র ব্যাংক, যেই ব্যাংকটি এই দেশের মানুষের হৃদয়ে স্থান অর্জন করেছে, সেই ব্যাংকটি হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। বাংলাদেশের মানুষ যখন সুদ ব্যবস্থা থেকে মুক্ত হতে একটি সুন্দরতম পদ্ধতির পথে এগোতে চেয়েছে, তখন বাংলাদেশের প্রথম ইসলামিক ব্যাংকিং খাত সূচনা করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ। যারা সূচনালগ্ন থেকে কাজ করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। কিন্তু এই ব্যাংকটিকে দলীয় আখ্যা দিয়ে বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবির এই ধরনের তকমা লাগিয়ে বিভিন্ন সময়ে ব্যাংকটির উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করা হয়েছে, যা সম্পূর্ণই অন্যায়, রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে আমি মনে করি। ৩ কোটি গ্রাহকের এত বড় একটি বিশাল পরিবারের ব্যাংকটিকে গত ১৬ বছরে আওয়ামী লীগের আমলে একেবারে নির্যাস করে খেয়ে ফেলে দেওয়া হয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেবের জন্ম উৎসবের নামে শত শত কোটি টাকা এখান থেকে লোপাট করা হয়েছে। তখন এসালমের নামে এসালম নিজেই প্রায় ৭৫,০০০ কোটি টাকার উপরে এখান থেকে লোপাট করেছে। হুন্ডির মাধ্যমে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় টাকা পাচার করেছে। এমন এমন কোম্পানি সাজিয়েছে যেই কোম্পানির কোনো ঘর নাই, বাড়ি নাই, কাগজ নাই, পত্র নাই। এই সব কিছু ছাড়াই এরকম করে ৭৫,০০০ কোটি টাকা লোপাট করেছে এসালম। শুধু তাই নয়, এসালম তার নিজের সন্তানকে, মনে হয় যেন দুধ খাওয়া সন্তান, সেই সন্তানকে বসিয়ে, চেয়ারম্যান বসিয়ে এই ব্যাংকটার সম্পূর্ণ দখলদারিত্ব নিয়ে যাওয়া হয়েছিল। আপনারা জানেন এই ব্যাংকটি এখন পর্যন্ত প্রায় ৪০০-র উপরে শাখা রয়েছে, উপশাখা ২৭১টি, এবং সারা বাংলাদেশে তাদের প্রায় ২০,০০০-এর অধিক কর্মকর্তা চাকরিজীবী হিসেবে এখান থেকে তারা বিভিন্ন সহযোগিতা নিচ্ছেন। এই বিশাল জনগোষ্ঠীর একটি ব্যাংককে নতুন করে আবার নাই করে দেওয়ার জন্য প্রচেষ্টা শুরু করেছেন বর্তমান সরকার। বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের ৫ই আগস্টের পরে উনি যখন শিলং থেকে বাংলাদেশে আসলেন, তখন ঢাকা এয়ারপোর্টে এই এসালমের গাড়িতে করেই কিন্তু তাকে বাড়িতে যেতে হয়েছিল, এবং সেই গাড়িতে যখন তিনি এসেছেন তখন সে নিয়ে বাংলাদেশের বিভিন্ন বিতর্ক হয়েছে, আলোচনা হয়েছে। সেখান থেকেই আমরা স্পষ্ট হতে পারি যে আমাদের এই শিলংয়ের সাথে, আমাদের জনাব স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বর্তমানে এসালমের সাথে একটি অন্তরঙ্গ সম্পর্ক, ভিন্ন ধরনের আন্ডারগ্রাউন্ডের সম্পর্ক রয়েছে। আর না হলে আজকের এই ৫ই আগস্টের পরবর্তী বাংলাদেশে নতুন করে ইসলামী ব্যাংকে দখলদারিত্ব চেষ্টা চালানো, এটা কারো পক্ষে সম্ভব না, কোনো সঠিক মানুষের পক্ষে এটা সঠিক কাজ নয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ কি শুধুমাত্র এখন আক্রান্ত হয়েছে? এই আওয়ামী লীগের আমলে যে আক্রান্তটা হয়েছে, সেই আক্রান্তটা আবার নতুন করে যখন বিএনপির আমলে হচ্ছে, তখন আমাকে মিলাতে হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্ট ইন বিটুইন বিএনপি অ্যান্ড আওয়ামী লীগ। যদি একই চরিত্র আওয়ামী লীগ করে ব্যাংকটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেয়ে থাকেন, যেমন মাঝে মাঝে দেখতাম ব্যাংকের নাম দিয়ে দেওয়া হতো জঙ্গিবাদের আখড়া, জঙ্গিবাদের মদতদাতা, অথচ এই ইসলামী ব্যাংককে ব্যবহার করেই আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা যারা লোপাট করেছেন, তারা কিন্তু এই ব্যাংকটা থেকেই খেয়েছেন। বাংলাদেশে একটা প্রচলিত ধারা আছে, প্রেম করতে আপনার মডার্ন কিছু মানুষ লাগে, আর বিবাহের জন্য ছাত্র শিবিরের ছেলেদেরকে পছন্দ করা হয়। এর কারণ হচ্ছে ছাত্র শিবির যে একজন আদর্শিক মানুষ, তারা যে সত্যিকার অর্থে তার স্ত্রীর প্রতি অধিকার প্রতিষ্ঠা করতে পারবে, সঠিক দায় দায়িত্ব পালন করতে পারবে, এটা কিন্তু আওয়ামী লীগ বিএনপি সবাই জানে। আর যে কারণে মেয়ের বিয়ের ক্ষেত্রে পছন্দ করে ছাত্র শিবিরের ছেলেরা কোথায় আছে এরকম। বাংলাদেশেও একই ধারায় খাওয়া দাওয়ার যে কোনো প্রয়োজন হইলে তখন নিজেরা কোনো প্রতিষ্ঠান করতে পারে না, যেহেতু চাঁদাবাজি করেই যাদের জীবন চলে, তাদের আর অন্য কোনো জায়গা থেকে আয় ইনকাম করার সোর্স বা জ্ঞান বুদ্ধি নাই। সে কারণে তারা জামাত ইসলাম কি গঠন করে সেটা দিয়ে কিছু খাওয়ার চেষ্টা করে। যেমন আমরা দেখেছি বিগত সরকারের আমলে বাংলাদেশের অন্যতম বিশ্ববিদ্যালয়, বেসরকারি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম, সেটাকে আওয়ামী লীগের একজন এমপি মহোদয় সেটাকে দখল দিলেন। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং স্কুলের মাঠ দখল দিলেন।
বিভিন্ন কোচিং সেন্টারগুলো পর্যন্ত, যেগুলো ছাত্র শিবিরের পরিচালনায় পরিচালিত, সেগুলোকে পর্যন্ত তারা দখল দিলেন। এই যে দখল বাণিজ্য যারা চিন্তা করে, যারা নিজেরা মননশীল নয়, জ্ঞানী নয়, জ্ঞান বিজ্ঞান চর্চা পছন্দ করে না, যারা নিজেরা কোনো কিছু গড়তে জানে না, তারা আসলে এই দখলদারিত্ব পছন্দ করে। তারই অংশ হিসেবে আবার নতুন করে ইসলামী ব্যাংক বাংলাদেশকে দখল দেওয়ার পায় তারা শুরু করেছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আওয়ামী লীগের দোসরকেই নতুন করে চেয়ারম্যান হিসাবে বসিয়ে দেওয়া হয়েছে। আমি একদম স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই, সাবধান করে দিয়ে বলতে চাই, বাংলাদেশে ফেসিবাদের পতন হয়েছে জামাত শিবিরকে নিষিদ্ধ করার 4 দিনের মাথায়। শেখ হাসিনা যখন মনে করেছেন যে আওয়ামী লীগের জন্য প্রধান কাটা হচ্ছে জামাত শিবির, তিনি তাই জামাত শিবিরের উপরে সর্বোচ্চ শাস্তিটা প্রয়োগ করেছেন। তাদেরকে গ্রেপ্তার, হামলা মামলার পরেও তাদের দলটা পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছিলেন সন্ত্রাসী হিসাবে। তার 4 দিনের মাথায় কিন্তু শাস্তি ভোগ করতে হয়েছে শেখ হাসিনাকে, নিজে স্বয়ং পালিয়ে গিয়ে দুপুরবেলার ভাতও খেতে পারেননি। আজকে যদি একই অবস্থা বিএনপি এই ইসলামী ব্যাংককে নিয়ে করা শুরু করে, আমি মনে করি বিএনপির যে 3 কোটি পরিবার যারা ইসলামী ব্যাংকের সাথে সম্পৃক্ত, তারা যদি একটা ধাক্কা দেয়, শুধু ডান হাতের আঙ্গুল উঁচু করে তাকায়, তাহলে কিন্তু এই সরকারের পতন নিশ্চিত হয়ে যায়। যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে 3 বার দায়িত্ব পালন করেছেন, ওই 3 বারের সময় কিন্তু ইসলামী ব্যাংক ছিল। এই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠাকালীন সময়ে কিন্তু বর্তমান জনাব তারেক রহমান সাহেবের শ্বশুর, তিনি একজন মন্ত্রী ছিলেন, বাংলাদেশের 2-3টা মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব গ্রহণ করেছিলেন। সেই সময়ে তারা কিন্তু ইসলামী ব্যাংকের শুভাকাঙ্ক্ষী ছিলেন। বিএনপির সাথে জামাতের সাথে ইসলামী ব্যাংককে নিয়ে দ্বন্দ্ব হবে কেন? এসালম কি আপনার কাছে খুবই প্রিয়, নাকি আপনি জিজ্ঞেস করবেন যে ফ্যাসিবাদের সময়ে যারা সবচেয়ে নির্যাতিত দল, সেই দল জামাত ইসলাম আপনার কাছে প্রিয়? যদি বিএনপির কলবের ভিতরে নিজে জিজ্ঞেস করার পরে উত্তরে এসে যায় যে এসালম তার কাছে প্রিয়, তাহলে বুঝতে হবে বিএনপি ঠিক আওয়ামী লীগের ধারায় চলে গিয়েছে, তার আর ভিন্ন কোনো ধারায় যাওয়ার কোনো রাজনীতি করার কোনো সুযোগই নেই। কারণ যেই এসালম আওয়ামী লীগের দোসরগিরি করেছে, সে আপনার প্রিয় হতে পারে জামাতকে বাদ দিয়ে, তাহলে বুঝতে হবে আপনি অলরেডি আওয়ামী লীগ, আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। আর যদি আপনার কাছে একটু নিজের কাছে জিজ্ঞেস করেন যে এই যে জুলাই বিপ্লবটা করে দিল জামাত ইসলাম, ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটি সুন্দর বিপ্লব সাধন হওয়ার কারণে আজকের একটি নির্বাচন হলো, সেই নির্বাচনে আজকে বিএনপি যেভাবেই হোক ক্ষমতায় তারা কেটে ছিটে বা ইঞ্জিনিয়ারিং করে চলে গিয়েছে, যান না, কিন্তু গিয়েছেন তো জামাত শিবিরের আন্দোলন সংগ্রামের কারণেই তো, তাই তো? তো তাদের এই কারণটাকে যদি অন্তত আপনারা রিয়েলাইজ করে মনে করতেন যে যাক, অন্তত তাদের উছিলায় আমরা রাষ্ট্র ক্ষমতায় এসেছি, এরকম ব্যাংক, বিমা, ভার্সিটি, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায়, স্কুল কলেজ জামাত শিবির যেগুলো প্রতিষ্ঠিত করেছে বা তাদের নামগন্ধও যেখানে পাওয়া যায়, আমরা অন্তত সেইগুলোকে দখলদারিত্ব করব না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন অনুযায়ী আপনি যে কোনো কিছু করেন, কিন্তু কোনো একটি প্রতিষ্ঠান নিজে গড়তে না পেরে সেটাকে ভেঙে দেওয়ার চক্রান্ত, এটা মনে করি মূর্খতা ছাড়া আর কিছুই নয়। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে কমিটমেন্ট দিচ্ছেন, আমি তার বক্তব্যে মাঝে মাঝে বুঝি যে ইউনিটি কনসেপ্ট নিয়ে তিনি আগাচ্ছেন, এবং আমার পিএইচডিও ইউনিটি কনসেপ্টের উপরে। সো সেই ইউনিটি কনসেপ্ট যদি ধরে রাখতে হয়, তাহলে জামাতকে দূরে রেখে নয়, একটা ব্যাংককে প্রতিপক্ষ বানানো নয়, একটা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দিয়ে নয়, একটা হসপিটালকে নিষিদ্ধ করে দিয়ে নয়, বরং দলীয়র বাহিরে, এই যে আজকে ধরেন আমি কথা বলছি, দলের বাহিরে কথা বলছি, এখানে দলের বিষয় না, আমিও একজন ইসলামিক ব্যাংকের গ্রাহক, তো আমি গ্রাহক হিসেবে আমি কথা বলবো। যদিও এই ইসলামী ব্যাংক আমাকে অনেক কিছু দিয়ে ভরপুর করে দিয়েছে তা নয়, এমনকি আমার হয়তো অনেকে চেনেও না, যখন আমি ইসলামী ব্যাংকের পক্ষে কথা বলেছি সেই আওয়ামী লীগের সময় ইসলামী ব্যাংক থেকে আমি 1 কাপ চাও খাইনি, কিন্তু ইসলামী ব্যাংক আমার একটা ব্যাংক, আমি মনে করি আমার জায়গা থেকেও প্রতিবাদ করা উচিত। প্রিয় দেশবাসী, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই ইসলামী ব্যাংক রক্ষার জন্য যা যা করণীয় তা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।